জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি, শেহবাজ। কাশ্মীর ও আঞ্চলিক শান্তিকে জোর দেওয়ার সম্ভাবনা। আজ থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু। 21 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। বৈষম্য দেখা দিলেই বিধি মোতাবেক ব্যবস্থা। আজ দুপুরে শপথ নেবেন হাইকোর্টের নতুন 25 বিচারপতি। টাঙ্গাইলে দুদকের গণশুনানি। 29 দপ্তরের বিরুদ্ধে 151 অভিযোগ। ট্রাক থামিয়ে চালকদের ঘুম। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট। বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে হামলা, ভাঙচুর। কয়েকজন আটক। নিরাপত্তা থাকায় হয়নি বড় ক্ষতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানরা। আগামী 26শে সেপ্টেম্বর অধিবেশনের সাধারণ বিতর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বক্তব্য রাখবেন। পর্যবেক্ষকদের মতে একই দিনে পরপর বক্তব্য দুই প্রতিবেশী ভারতের ও পাকিস্তানের দৃষ্টিভঙ্গির বিপরীতকে আরও স্পষ্ট করবে। অন্যদিকে বাংলাদেশের ভাষণকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। তিন দেশই প্রতিবেশী, তবে সম্পর্কের সমীকরণ ভিন্ন। ভারত বাংলাদেশ সম্পর্ক সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির পথে। অন্যদিকে ভারত ও পাকিস্তান রয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী অবস্থানে। এরই মধ্যে শোনা যাচ্ছে একই দিনে ভাষণ দেবেন তিন দেশের প্রধান। একই দিনে জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। জাতিসংঘের কর্মকর্তাদের দেয়া একটি প্রাথমিক সূচি অনুযায়ী আগামী 26 সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের। একই দিন পাকিস্তান ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতারাও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রাথমিক তালিকা অনুযায়ী 26 সেপ্টেম্বর সকালে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। একই দিন পাকিস্তান, ইসরায়েল, চীন এবং বাংলাদেশের প্রধানরা বক্তব্য দেবেন। নয়াদিল্লির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এবারের সাধারণ অধিবেশনের বিতর্কে নরেন্দ্র মোদি অংশ নেবেন। পর্যবেক্ষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রীর পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য দুই দেশের দৃষ্টিভঙ্গির ব্যবধানকে আরও স্পষ্ট করে তুলবে। ভারত সার্বভৌমত্ব এবং নিরাপত্তার উপর জোর দেবে, আর পাকিস্তান সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে কাশ্মীর এবং আঞ্চলিক শান্তিকে মূল বিষয় হিসেবে জোর দেবে। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে 9 সেপ্টেম্বর শুরু হবে, তবে 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে। এবারে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথমে ব্রাজিলের প্রতিনিধি বক্তব্য দেবেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে তার প্রথম ভাষণ দেবেন। 80তম জাতিসংঘ সাধারণ অধিবেশন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ততম কূটনৈতিক মৌসুম হয়ে উঠবে, বিশেষ করে গাজায় ইসরায়েলের যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে। প্রাথমিক সূচি অনুযায়ী 24 সেপ্টেম্বর জলবায়ু সংক্রান্ত একটি বিশেষ অধিবেশন, 26 সেপ্টেম্বর আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র পুরোপুরি বিলুপ্তি দিবস উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে এই নির্বাচনে অংশ নেওয়া 21 প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি। তিনি বলেন, মেজর কোনো আচরণবিধির ভায়োলেশন এখন পর্যন্ত হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। এছাড়াও মঙ্গলবার বেলা 11টায় সব ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট হলে মিটিং করে আচরণবিধি নিয়ে কথা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত 25 বিচারপতিকে আজ শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার দুপুর 1:30 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ শপথ বাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নিয়োগ দিয়েছে সরকার। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে 9 জন বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন সুপ্রিম কোর্টের আইনজীবী ও 7 জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 3:30 পর্যন্ত জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত 29টি দপ্তরের বিরুদ্ধে 151টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে 69টি শুনানির জন্য তোলা হয়। 69টি শুনানির মধ্যে 38টি তাৎক্ষণিক নিষ্পত্তি, 6টি দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অপরদিকে 25টির বিষয়ে অভিযোগকারী অনুপস্থিত থাকায় সেগুলোর শুনানি হয়। সেবাগ্রহীতারা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও ঘুষ নেওয়া সহ নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় বিভিন্ন সরকারি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম উঠে আসে। আমার নাম শামীমুজ্জামান। আমার বাসা পাটদিগলিয়া। আমার অভিযোগ হলো পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে সুভাষিস দাসের। প্রথমই হলো উনি বৃক্ষরোপণ, প্রতিটা 18টা ওয়ার্ডে বৃক্ষরোপণ করার কথা বলে যে ফান্ড সেই করছে টাকা করে নিছে, কিন্তু সে বৃক্ষরোপণ করে নাই। পত্রিকার নিউজে পাইছেন? আচ্ছা, ঠিক আছে, পত্রিকার নিউজ ওটা থাকতে পারে, কিন্তু আমাদের সকল বিল ভাউচার গুলো আছে স্যার। আর 3 লক্ষ টাকা দিয়ে এত বড় একটা ঈদগাহ মাঠ আমার মনে হয় না সামিয়ানা করা সম্ভব স্যার। আর জেলা প্রশাসন থেকে সেই সামিয়ানাগুলো আছে না? ওগুলো না স্যার, ওই সময় বৃষ্টিতে ধুয়ে গেছে। না স্যার, ওইটা তো ডেকোরেশনের মাধ্যমে করে, ডেকোরেশন যারা করে তাদের মধ্যে। ডেকোরেটরের কাছ থেকে নিয়েছিলেন? জি স্যার। ডেকোরেটরওয়ালা ভাড়াই নিল এত টাকা? অনেক বেশি নিছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের উপর ঢাকা অঞ্চলের আপত্তি পরামর্শ শুনছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে শুরু হওয়া এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন। শুনানির সময় দাবি আপত্তিকারী বা আবেদনকারীর কৌশলী নির্ধারিত স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তি তুলে ধরছেন। এদিন ঢাকা অঞ্চলের 28টি আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে 3 শতাধিক আবেদন রয়েছে। এর মধ্যে পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে একাধিক আবেদন থাকলেও একটি আসনে পক্ষে 1 জন এবং বিপক্ষে 1 জনের কথা বলার সুযোগ রয়েছে। এদিকে গাজীপুর 6 আসন বৃদ্ধি হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে নির্বাচন কমিশনের সামনে আনন্দ মিছিল করে স্থানীয়রা। গেল 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যা সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করা হয়, আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয়েছে 6টি। আমরা চাই যে যেহেতু ভোটার ওই জায়গায় অনেক বেশি, প্রায় 6 লাখের মতো ভোটার, এই জন্য এই নতুন আসনের জন্য আজকে আমাদের নির্বাচন কমিশন অফিসের সামনে আজকের এই অবস্থা। না, আমরা চাচ্ছি যে গাজীপুর তো একটা আসন, এখন যেহেতু সরকার বলছে 2টা করার জন্য, আমাদের এখানে ভোটও বেশি, টঙ্গীতে প্রায় 6 লাখের মতো ভোট। আমার হিসাবে টঙ্গীর লোকগুলি যেহেতু এদিকে সুযোগ সুবিধা পায়, একজন এমপি দরকার টঙ্গীতে, এই জন্য আমরা গাজীপুর 2 পাশাপাশি গাজীপুর 6 চাচ্ছি। আসন বাড়ানোর পক্ষে আমি, কিন্তু আমি কয়টা আসনের পক্ষে বলবো? আমি একটা আসনের পক্ষে বলতে গেলে আরেকটা আসন আমার রিলেটস হয়, কারণ একটা আসনের ভূখণ্ডগত ভাবে আরেকটা আসনের সাথে সম্পৃক্ত। সেই জায়গা থেকে আমি একটা আসনে 2-এর প্রতিনিধিত্ব করছি, আবার 3কে নিয়ে আমার কথা বলতে হচ্ছে, কারণ যেই 3টা ইউনিয়ন 2008 সালের পূর্ববর্তী মুহূর্তে আপনার এই 2 আসনের সাথে সম্পৃক্ত ছিল, এবং 2000 এই বর্তমানে এসে আর এর পরবর্তী সময়ে এই 3টা ইউনিয়ন শ্রীপুর, গাজীপুর 3 আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এখানকার প্রত্যেকটি জনগণ তাদের প্রশাসনিক চলাফেরা, তাদের শিক্ষাগত ব্যাপার সেবা, তাদের চিকিৎসা সেবা, সমগ্র কিছু তাদের গাজীপুর 2 সদর কেন্দ্রিক। তাহলে কেন তাদের এই ধরনের চলাচলের ব্যাঘাত ঘটা, এডুকেশনাল সেক্টর ব্যাঘাত ঘটা, চিকিৎসা সেবা ব্যাঘাত ঘটার জন্য উল্টো তারা 35 কিলো কেন
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাত থেকে সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত প্রায় 21 কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাজীপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা এবং ট্রাক চালকদের মহাসড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমানোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নয়, যানজটের প্রভাব পড়েছে ঢাকা সিলেট মহাসড়কেও। ফলে গন্তব্যে ছুটে চলা যাত্রী এবং যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গাজীপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট কমেছে, তবে ঢাকা সিলেট মহাসড়কে আছে। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ির সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন। বনানী থানার ওসি মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। মেহেদী হাসান বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল 10:30 নাগাদ বনানী চেয়ারম্যান সড়ক অবরোধ করে আউটগোয়িং এ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও যুব দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার উপজেলার সোনাইছড়ির গামারিতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা যায়, সংঘর্ষের এক পর্যায়ে আত্মরক্ষার্থে মসজিদের মধ্যে আশ্রয় নেন ট্যাগ অফিসার ও কৃষি উপসহকারী অফিসার সহ খাদ্য বান্ধব চাল নিতে আসা নিম্ন আয়ের মানুষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দৌলা, কৃষক দলের শফি ও স্বেচ্ছাসেবক দলের নাসির উদ্দিন আহত হন। নাজিম উদ্দৌলাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও নাসির ও শফিকে চিকিৎসার জন্য সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের অভিযানে মাইক্রোবাস থেকে 25 বস্তা ভারতীয় চকলেট জব্দ করা হয়েছে। এ সময় 3 চোরা কারবারিকে আটক করা হয়। সোমবার বিকেল 3:30টায় ভৈরব শহরের নাটল বাংলো সংলগ্ন এলাকা থেকে এগুলো জব্দ ও তাদের আটক করা হয়। র্যাব জানায়, ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে শহরের নাটালের মোড় এলাকায় মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় 25 বস্তা ভারতীয় কিটক্যাট, ক্যাডবেরি সহ বিভিন্ন ব্র্যান্ডের চকলেট জব্দ করা হয়। এ সময় 3 জনকে আটক করে ভৈরব র্যাব ক্যাম্প সিপিসি 2 র্যাব 14। আমাদের একটা আপনারা জানেন যে অভিযান পরিচালিত হয় এবং র্যাব সবসময় অবৈধ এবং চোরাচালান বিরোধী পণ্যের বিরুদ্ধে র্যাব সবসময় জোরদার অভিযান পরিচালনা করে থাকে। এরকমই একটা তথ্যের ভিত্তিতে আমরা ভৈরব ব্রিজের ভৈরবের প্রান্তে নাটালের মোড়ে আমরা একটা সংবাদ পাই যে এই মাইক্রোতে করে অবৈধ পণ্য আসতেছে। তার প্রেক্ষিতে আমরা না থামার সংকেত দিই, তখন তারা এসে এই আড়াই ব্যাপারী রোড যেটা আমরা দাঁড়ায় আছি সেইখানে গাড়িটা ঢুকায় দেয়। যেখানে রাস্তায় এখানে জ্যাম ছিল, যে কারণে গাড়িটা আমরা আটকাতে সক্ষম হই। মাইক্রোটা থেকে আমাদের এখানে দাঁড়ানো আছে, মাল যেখানে আছে এখানে সমান 25 বস্তা ক্যাডবেরি এবং কিটক্যাট আছে। এরা প্রপার ওয়েতে কাস্টমস ডিউটি দিয়ে স্থল পথে আনে নাই, এরা অবৈধভাবে অবৈধ পন্থায় নিয়ে আসছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির 1.5 শতাধিক অতিথি এতে অংশ নেন। নিরাপত্তার স্বার্থে আগেভাগেই কনসুলেটের অনুরোধে সেখানে পুলিশ মোতায়েন ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিউ ইয়র্ক পুলিশ কনসুলেটকে আশ্বস্ত করেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন 18 কোটি টাকার বাজেট তৈরি করে সহযোগিতা চেয়েছিল সরকারের কাছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে 5 কোটি করে মোট 10 কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। এই 10 কোটি টাকা পেয়ে বাফুফে 4 বছর পর শুরু করতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাজেটের বাকি 8 কোটি টাকা বাফুফে যোগান দেবে। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাফুফে ছেলেদের অনূর্ধ্ব 17 ও মেয়েদের অনূর্ধ্ব 15 জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে। 30 আগস্ট মুন্সিগঞ্জের স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনে অংশ নিচ্ছে 64টি জেলা দল। 8টি জোনে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে। টুর্নামেন্টের প্রথম 2 রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। শীর্ষ 16 দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনুস, মোদি, শেহবাজ। কাশ্মীর ও আঞ্চলিক শান্তিকে জোর দেওয়ার সম্ভাবনা। আজ থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু। 21 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। বৈষম্য দেখা দিলেই বিধি মোতাবেক ব্যবস্থা। আজ দুপুরে শপথ নেবেন হাইকোর্টের নতুন 25 বিচারপতি। টাঙ্গাইলে দুদকের গণশুনানি। 29 দপ্তরের বিরুদ্ধে 151 অভিযোগ। ট্রাক থামিয়ে চালকদের ঘুম। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট। বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে হামলা, ভাঙচুর, কয়েকজন আটক। নিরাপত্তা থাকায় হয়নি বড় ক্ষতি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।